কর্ণাটকের শিমগা জেলার তিরথাল্লি তালুকের একটি বিস্তৃত বনভূমি, আর সেই বনভূমির প্রধান ফরেস্ট অফিসার রঘুরাজন, স্ত্রী কোশল, পুত্র রামা আর জঙ্গল থেকে উদ্ধার করা একটি স্থানীয় মেয়ে মুরাইয়াকে নিয়ে তার সংসার। দুর্দণ্ড প্রতাপ এই অফিসারের ভয়ে চোরাচালান কারবারি থেকে অসৎ ব্যবসায়ী প্রত্যেকে তটস্থ থাকে। সবকিছু নিখুঁতভাবেই চলছিল রঘুরাজনের। সংসার, কাজ, অফিস, জঙ্গল এসব নিয়েই দিব্যি খুশি ছিল সে। কিন্তু আচমকা এই খুশিতে যেন গ্রহণ লাগে। রামার 10 বছরের জন্মদিনের পরদিন থেকে শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। রামার আচরণে এমন কিছু পরিবর্তন হয় যা রঘুরাজন সহ তার পুরো পরিবারকে ভয় পাইয়ে দেয়। নোংরা খাবার খাওয়া থেকে শুরু করে কালো কালো পদার্থ বমি, হাত পা কামড়ে নিজেই নিজেকে ক্ষত করা থেকে শুরু করে আরও ভয়ঙ্কর দিকে এগোয় তার অবস্থা। দিন দিন শুকিয়ে আসতে লাগে 10 বছরের রামার শরীর। অবস্থা এমন হয় যে ডাক্তারও প্রায় হাল ছেড়ে দেন। ওদিকে বাড়ির চারিদিকে বাড়তে থাকে ভয়ঙ্কর তন্ত্র পিশাচ অঘরীদের আনাগোনা। তারা যেন নজরে রেখে চলেছে রঘুর পরিবারকে। কিন্তু কেন? কারা এই তন্ত্র সাধক অঘরী? কি চায় তারা রঘুর থেকে? যত দিন যাচ্ছে রামার অবস্থাই বা কেন করুণ হচ্ছে? রঘু নাকি পূর্বের কর্মফলে নিজেই এক অভিশাপের ভার বহন করছে। কি সেই অভিশাপ? আর সেই কর্মফলই বা কি? সেই অভিশাপই কি রামার এই অবস্থার জন্য দায়ী? কিরাদু কি যার ফিরে আসার অপেক্ষা করছে এই তন্ত্র সাধক অঘরীদের দল? রঘু কি পারবে নিজের পরিবারকে এদের হাত থেকে বাঁচাতে? নাকি ঘটবে আবার কোনো অকাল মৃগয়া? সবকিছু জানার জন্য শুনতে থাকুন দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন, লেখক অঙ্কুর বরের লেখা অকাল মৃগয়া। লেখক অঙ্কুর বরের জন্ম 1992 সালের 1 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহরে। স্কুল কলেজ পাঁশকুড়াতেই। পেইন্ট অ্যান্ড ভার্নিশ টেকনোলজি নিয়ে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবরেটরি থেকে পাস আউট 2016 সালে। লেখালেখির সূত্রপাত 2018 সাল থেকে ভূতভুতুম ফেসবুক গ্রুপের হাত ধরে। মূলত ভৌতিক ও অলৌকিক বিভাগে লেখকের বিচরণ। ভূতভুতুম ফেসবুক গ্রুপেরই বাদান্যতায় 2019 সালে তার প্রথম বই দহন ক্ষুধা প্রকাশিত হয়। এরপরেও লেখকের 2টি বই রয়েছে, রঙ্কিনী ও মরি। পাবলিকেশন হাউস বিভা। শুরু করছি আমাদের আজকের গল্প, অকাল মৃগয়া। সকাল থেকে আকাশের মুখ ভার। এমনিতেও কর্ণাটকের শিমগা জেলার তিরথাল্লি তালুকের এই অঞ্চলে রোদের খুব একটা বেশি প্রভাব থাকে না। কিন্তু এই ভরা শীতেও এমন কালো মেঘের ঘনঘটা আর এমন হাড় কাঁপানো ঠান্ডা কনকনে বাতাস সচরাচর দিকটা তেমন দেখা যায় না। যে অংশে আমরা এই মুহূর্তে আছি সেটা পর্বতের পাদদেশ বলা চলে। একটা দিগন্ত বিস্তৃত অরণ্য ঘেরা সমতল ভূমি, যার পশ্চিম দিকে উঁচু প্রাচীরের মতো এক মাথা কুয়াশা আর মেঘের মুকুট পড়ে দাঁড়িয়ে আছে পশ্চিম ঘাট পর্বতমালা। সমতল ভূমির যেখানে ঘন অরণ্যের সীমা শেষ হয়েছে সেখানে একটা চওড়া কালো পিচের রাস্তা কালো নদীর মতো এঁকে বেঁকে উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেছে। উল্টো দিকে একটা ঢালু ঘাসের জমি উঁচু নিচু হয়ে দিগন্তে মিশেছে। হঠাৎ করে এক পলক দেখলে মনে হবে পর্বতের গা থেকে যেন সারি সারি গাছ মার্চ করতে করতে নেমে এসেছে সমতলে। তারপর হঠাৎ করেই কালো পিচের রাস্তা দেখে ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। কালো রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলে ডান দিকে একটা অপেক্ষাকৃত সরু লাল মাটির রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে মাইল খানেক।
রাস্তার ওপরে একাধিক জোড়া চাকার ছাপ দেখে সহজেই অনুমান করা যায় এই রাস্তা দিয়ে ভারী জীবজাতীয় গাড়ির যাতায়াত আছে। লালমাটির রাস্তা ধরে মাইল খানেক ভেতরে গেলে অনেকটা জায়গা ফাঁকা করে একটা সমৃদ্ধ পাড়া গড়ে উঠেছে। এই কলোনির প্রত্যেকটি বাড়ি কাঠের আর দোতলা, ঠিক যেন কাঠের দোতলা বাংলো। প্রত্যেকটা বাংলোর সামনে অনেকটা জায়গা জুড়ে লন, লনে নানা রকম পাহাড়ি রঙিন ফুলের গাছ। লন সহ গোটা বাংলোর চারিদিকে কাঠের বেড়া দেওয়া। কিছু কিছু বাড়ির সামনে সরকারি জিপ গাড়ি দাঁড়িয়ে। এই সমৃদ্ধ পাড়াটি পার্বত্য অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার মাইল বিস্তৃত অরণ্যের ফরেস্ট অফিসারদের। চারিদিকে জঙ্গল ঘেরা পাহাড়টির ঠিক পিছনেই পর্বতের সারি বড় বড় সবুজ চাদর গায়ে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আর সেই সবুজ পর্বতের গায়েই একখণ্ড কংক্রিটের দেওয়াল ঠিক পাড়াটির মাথার ওপরে দেওয়ালে টাঙানো ছবির মতো ঝুলছে। এই দেওয়ালটি ভারত সরকারের প্রথম এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, ঝুলন্ত বাঁধ তুঙ্গভদ্রা নদীর ওপর। কয়েকদিন ধরেই আবহাওয়া দপ্তর এই অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করছিল। আজকের আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখে বোঝাই যাচ্ছে এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসতে চলেছে সমগ্র তালুক জুড়ে। পাহাড়টির একদম শেষের বাড়িটি গঠনগতভাবে বাকিদের তুলনায় একটু আলাদা আর বড়। বাড়িটিতে যিনি বসবাস করেন তিনি ফরেস্ট রেঞ্জার রঘুরাজন মুরলি আর তার পরিবার। পরিবার বলতে স্ত্রী কৌশল ও ছেলে রামা। কৌশলের বয়স 30-এর কোঠায়। শ্যামবর্ণা এই গৃহিণী সাধারণ সুন্দরী, কিন্তু চোখে মুখে এক মোহময়ী লালিত্য বর্তমান। ছেলে রামারাজানের বয়স 10 বছর। শহরের একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 4-এর ছাত্র সে। শীতকালীন ছুটিগুলো মা বাবার সাথে কাটাতে কালকেই রঘুরাজন ছেলেকে হস্টেল থেকে নিয়ে এসেছেন। এছাড়াও গতকাল ছেলের 10 বছরের জন্মদিন ছিল। সেই সুবাদে অনুষ্ঠানও রেখেছিলেন রঘুরাজন। সেই ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় আর বিশেষ বিশেষ বন্ধুদেরও আমন্ত্রণ করেছিলেন তিনি। সকালে কাজের মেয়ে মুরাইয়া এসে সেসব পরিষ্কার করছে মুখ হাঁড়ি করে। বাড়তি কাজ করতে কারই বা ভালো লাগে। রঘুরাজন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন। গায়ে একটা মোটা পুলোভার। ঠান্ডাটা আজ ভালোই আছে। কৌশল চায়ের কাপটা সেন্টার টেবিলের ওপর রেখে গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিল। তারপর কি মনে হতে একবার বাইরের দিকে তাকালো। ঘন কালো মেঘ সারা আকাশ জুড়ে নেমে এসেছে। এরকম কালো মেঘ সে অনেক দিন দেখেনি। দিনের বেলাতেও চারিদিকে যেন অন্ধকার নেমে আসছে অতি দ্রুত। তুমি কি অফিস বেরোবে? বাইরের দিক থেকে তাকিয়ে বিড়বিড় করে উঠল কৌশল। পেপার থেকে মুখ না তুলেই সম্মতিসূচকভাবে মাথা নাড়ালো রঘুরাজন। তারপর বলে উঠল, লাইটটা জ্বালিয়ে দাও তো। সকালবেলা এমনভাবে কালো মেঘ ধেয়ে এসেছে যে। কথা শেষ করবার আগেই ঘরের ভেতরে একটা ঠান্ডা শীতল হাওয়ার দমক ভেতরে ঢুকল। মুরাইয়া! জি আত্মিকে, কিছু বলছেন? মেয়েটি কাছে দাঁড়াতেই কৌশল বাইরের দিকে তাকিয়ে বলল, দেখ কিরকম মেঘ করেছে। তোকে বারণ করেছিলাম না, শুনলি না। কাঁচা কাপড়গুলো লনে গিয়ে মেলে দিলি। তুলে আনবো? না, আমি যাচ্ছি। তুই ড্রয়িং রুমের আলোটা জ্বালিয়ে ওপরে যা, আর না পেপার পড়বে, আর আমাকে ডেকে তোল। কথাটা বলেই কৌশল সদরের কাঁচের পাল্লাটা টেনে লনে নেমে এলো। মুরাইয়া মেয়েটি কাছের আগুম্বে গ্রামে থাকে।
অনাথ, কাকার কাছে মানুষ। কাকি খুব একটা ভালো মানুষ নন। অভাবের সংসারে বাড়তি বোঝা নিতে চায়নি, তাই একদিন জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়ার নাম করে মুরাইয়াকে জঙ্গলে ছেড়ে এসেছিল। ভাবনায় ছিল হয় বাঘে শেয়ালে খাবে, নয়তো সাপের কামড়ে মরবে, না হয় পথ হারিয়ে আরও গভীর জঙ্গলে চলে যাবে। কিন্তু ভাগ্য সহায় ছিল তার, মরেনি। 3 দিন পরে তাকে জঙ্গল থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে রঘুরাজন। প্রায় 5 দিন বেহুশ জ্বরে পড়ে থাকার পর কৌশল আর রঘুর প্রচেষ্টায় সে সুস্থ হয়। তারপর থেকে এখানেই রয়ে গিয়েছে সে। মাঝে মাঝে সে কাকার বাড়ি যায়, কিন্তু ফিরেও আসে, থাকে না। কৌশল চেয়েছিল মুরাইয়া পড়াশোনা করুক, কিন্তু পড়াশোনায় তার প্রবল অনীহা। শেষে আশা ছেড়ে দিয়ে তাকে নিজের হেল্পিং হ্যান্ড হিসাবেই রেখে দিয়েছে সে। হাওয়ার প্রকোপ বেড়েছে। দড়ির ওপর ক্লিপ দিয়ে আটকানো সাদা চাদর আর রাঘবের জামা কাপড় পতপত করে উঠছে। কৌশল দেখল পাশের বাড়ির দরজা জানলা লাগিয়ে দিচ্ছেন মিস্টার কৃপাল্লানি। ইনি রাঘবের নিজের পোস্টে কাজ করেন। কৌশল এক এক করে সব জামা কাপড় গুটোতে লাগল। হাওয়ার বেগ ধীরে ধীরে বাড়ছে। একটা ভয়ঙ্কর প্রবল কনকনে ঠান্ডা হাওয়া। কিছুটা অন্যমনস্ক ছিল, তাই প্রথমটা খেয়াল করল না। কিন্তু হঠাৎ করে তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন জানান দিল কেউ তার দিকে তাকিয়ে আছে। চমকে উঠে বাড়ির পেছনের দিকটা তাকাতেই একটা আতঙ্কের ঢেউ যেন আছড়ে পড়ল তার সারা শরীর জুড়ে। বাড়ির পেছন দিকেই ঘন গাছপালা, ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে চারিদিক, কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে একটা আধা উলঙ্গ শরীর নিষ্পলক আর কি ভয়ঙ্কর শীতল দৃষ্টিতে তাহার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত দেখলে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। লোকটিকে ভালো করে দেখল কৌশল। শীর্ণ দীর্ণ শরীর, কোমরে এক টুকরো কাপড় আলগোছে জড়ানো, সারা গায়ে চিতাভস্য মাখা, কিন্তু ভস্য পেরিয়ে সারা দেহের উল্কি বিশেষ নজর কাড়ে। কপাল জুড়ে একটা বড় লাল তিলক, মাথার বিশাল জটা জুটো হাঁটু ছাপিয়ে ঝুলছে, গলায় রুদ্রাক্ষের আর ছোট বড় নানা রকম রঙিন পুঁতির মালা, এক হাতে ত্রিশূল, অন্য হাতে মরার খুলি। এরা অঘোরী সন্ন্যাসী, শিব ভক্ত হিসেবে পরিচিত হলেও এদের নানান শাক্ত তীর্থস্থানে প্রায়শই দেখা মেলে। কৌশল এদের ভালো করে চেনে। পশ্চিমঘাট পর্বতকে বলা হয় দক্ষিণ ভারতের শিবভূমি। সারা উপত্যকা আর পার্বত্য অঞ্চল জুড়ে নানাবিধ ছোট বড় মন্দির আর শিবলিঙ্গের সমাহার খুব সহজেই চোখে পড়ে। তাই এদেরও সারা বছর এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। কিন্তু এই অঘোরী যেন কেমন একটা। লনের বাঁদিক দিয়ে পাঁচিলের গা ঘেঁষে বাড়িটির পিছন দিকে যাওয়া যায়। কৌশল ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। লোকটাকে বড় অদ্ভুত লাগছে কৌশলের। এত রোগা অঘোরী সে দেখেনি এর আগে। ঠিক যেন হাড়ের ওপর পাতলা চামড়ার আবরণ, আর এত শীতল অথচ ঘোলাটে দৃষ্টি সে এর আগে কখনো দেখেছে বলে মনে হয় না। কিছু বলবেন বাবা? কৌশল যথাসম্ভব নিজের অস্বস্তি সরিয়ে স্বাভাবিক স্বরেই প্রশ্ন করল, কিন্তু না,
সাধুটি মুখে কিছুই বললেন না, বরং কৌশল দেখল সাধুটি ধীরে ধীরে তার মুখের থেকে চোখ সরিয়ে ঠিক ওর মাথার ওপরে দেখছেন। আচ্ছা, ঠোঁটের কোণে কি আলতো হাসি ঝুলে রয়েছে ওনার, নাকি ভুল দেখছে কৌশল? পর মুহূর্তে সাধুটি যেই হাতে মরার খুলি ধরেছিলেন সেই হাত ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল। অঘরী সাধু তর্জনী তুলে ওর মাথার উপরে কিছু নির্দেশ করছেন। ঘাড় ঘুরিয়ে দেখে চমকে উঠল কৌশল। ও যে রামার ঘর, রামার ঘরে কেন অঙ্গুলি নির্দেশ করছেন এই অঘরী? না, সে বেশিক্ষণ ভাবতে পারল না। কালো আকাশের বুক চিরে একটা রূপালী বিদ্যুতের রেখা চতুর্দিক ঝলসে দিল, আর সাথে সাথে কান ফাটানো একটা শব্দ। আর তারপরেই দোতলার ঘর থেকে একটা মেয়েলি চিৎকার ছড়িয়ে পড়ল চারিদিকে। এ গলা কৌশল চেনে। মুরাইয়া রামাকে ডাকতে উপরে গিয়েছিল না? এক মুহূর্তে বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল তার। ঘাড় ঘুরিয়ে বনের দিকে দেখতে ভয়টা আরো বেড়ে গেল কৌশলের। অঘরী সাধু সেখানে নেই। এ কি, এত তাড়াতাড়ি কোথায় গেলেন উনি? বাতাসে উবে গেলেন যেন হঠাৎ করে। কিন্তু এত ভাববার সময় নেই। মহাপ্রলয় নিয়ে কালো মেঘ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। কৌশল ছুটল দোতলার ঘরের দিকে। রাঘবের ঘরের দরজার কাছে পৌঁছে দেখল মুরাইয়া দরজার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে কাঁপছে। চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক যেন থাবা বসিয়েছে। বাইরে থেকে কৌশল দেখতে পেল ঘরের ভেতরে রঘু দাঁড়িয়ে আছে, দরজার দিকে পিঠ করে। একটা পচা মোটকা টক গন্ধ বেরিয়ে আসছে ঘরের ভেতর থেকে। নাকে শাড়ির আঁচল চাপা দিয়ে সে ধীরে ধীরে রঘুর পেছনে দাঁড়ালো। আর দাঁড়াতেই তার কাঁধের ওপর থেকে দৃশ্যটা কৌশলের নজরে এলো। আর দেখতেই সারা শরীরটা গুলিয়ে উঠল প্রবল ঘৃণায়। কিছু আগে মুরাইয়া কালকের সব নষ্ট হওয়া খাবার একটা হলুদ প্লাস্টিকে মুড়ে বাড়ির পেছনের ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সেই প্লাস্টিক রামার বিছানার উপরে, আর রামা বিছানার ওপরে উবু হয়ে বসে সেই প্লাস্টিকের ভিতরে দুহাত ঢুকিয়ে মুঠো মুঠো খাবার বের করে গোগ্রাসে গিলে চলেছে ক্ষুধার্ত রাক্ষসের মতো, যেন কতদিন কিছু খায়নি। সেই নষ্ট হওয়া খাবার অর্ধেক মুখে ঢুকছে আর অর্ধেক মেঝেতে বিছানায় ছড়িয়ে পড়ছে। একরাশ এঁটো কাঁটার মধ্যে কি বিভৎস হিংস্র লাগছে রামাকে দেখতে। আর ঠিক এমন সময় আবার একটা জোরে বাজ পড়ার শব্দ, আর সাথে সাথেই শুরু হলো আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি। একটা প্রবল বাজ পড়ার শব্দ হতেই ঘুম থেকে ধরপড় করে উঠে বসল কৌশল। সোফার ওপরে বসে বসে ওর কখন যে ঘুম ধরে গিয়েছিল নিজেরই মনে নেই। চোখ কচলে ঘরের চারিদিকে নজর ফেরালো। ঘরের ভিতরটা আধো অন্ধকার। ড্রয়িং রুমের এক কোণে টিমটিম করে একটা সরু মোমবাতি জ্বলছে, তারও অবস্থা প্রায় নিম্ননিম্ন। কৌশল দেখল পায়ের দিকের চেয়ারটা খালি। মনে পড়ল ঘুমানোর আগেই সে দেখেছিল ওই চেয়ারে রঘু মাথা ঝুঁকিয়ে বসে আছে। রঘু কোথায় গেল? কয়েকদিনের টানা বৃষ্টিতে চতুর্দিক বিপর্যস্ত। কারেন্ট নেই, লোডশেডিং। প্রবল ঝড়ে খুঁটি উপড়ে তার ছিঁড়ে গিয়েছে। কবে যে কারেন্ট আসবে তার কোনো ঠিকানা নেই। আর গত 6 দিন ধরে যে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে তা থামলে তবেই না সবকিছু সারানো হবে।
ভয়ঙ্কর অবস্থার মধ্যে ডুবে আছে পুরো এলাকা। রাস্তাঘাট ধুয়ে মুছে সাফ। রেডিওতে বারবার বলছে অধিবাসীদের পাহাড়ি এলাকার নিচ থেকে সরে যাওয়ার জন্য। ফরেস্ট অফিসারেরা গত কয়েকদিন ধরে অরণ্য অঞ্চলের বিভিন্ন আদিবাসী গ্রামগুলো থেকে সবাইকে নিরাপদ ক্যাম্পে সরিয়ে নিয়ে গিয়েছে। তুঙ্গভদ্রাতে বিপদসীমার ওপর দিয়ে জল বয়ে চলেছে। যে কোনো মুহূর্তে ওপরের পাহাড় থেকে ধস নামতে পারে, আর একবার ধস নামলে বাঁধও ধসে পড়বে। অফিসার পাড়ার সকল পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে অনেক আগেই। কিন্তু রঘুরাজন এক অজানা কারণে সরতে চাননি। সকলের আপত্তি উপেক্ষা করে রয়ে গিয়েছেন এখানে। ঠিক এমন সময় মোমবাতির মৃদু আলোয় রান্নাঘরের দরজায় একটা কালো ছায়া নড়ে উঠতেই চমকে উঠল কুশল। ইয়ারওয়ালি দারে, কে ওখানে? ছায়া দেখে কেঁপে উঠল কুশল। আমি। রঘুর গলার আওয়াজ। নিশ্চিন্ত হলো কুশল। সে দেখল রঘু ধীর পায়ে যেখানে মোমবাতি জ্বলছিল সেখানে পৌঁছে আর একটা মোমবাতি জ্বালালো। কিছুটা আলো বাড়ল, কিন্তু অন্ধকার খুব একটা কমল না। বৃষ্টি কি আবার বাড়ল? কৌশল বাইরে বৃষ্টির শব্দ কান পেতে শোনার চেষ্টা করল। হ্যাঁ। সংক্ষিপ্ত উত্তর দিয়েই নিজের আগের জায়গায় এসে বসল রঘু। অন্ধকারে ভালো করে চোখ চলে না, কিন্তু কৌশল যেন অন্ধকার ভেদ করে দেখতে পাচ্ছে। মাত্র গত কয়েকদিনে কি ভয়ঙ্কর বুড়িয়ে গিয়েছে রঘু। যে লোকটার ভয়ে দুদিন আগেও চোরা কারবারি পশু শিকারীরা ভয় কেঁপে উঠত, সে হঠাৎ করে কেমন যেন বদলে গেল গত দুদিনে। আজ একটু আগেও সে এই লোকটার চোখে এক অজানা ভয় দেখেছে। এই ভয়টা ঠিক তখনই দেখে যখনই তাকে ওপরতলায় যেতে হয়, ছেলের কাছে। ঠিক এমন সময় 12টার ঘন্টা বেজে উঠতেই চমকে উঠল দুজনেই। কৌশল স্বামীর মুখের দিকে তাকালো। রঘু এক দৃষ্টিতে অন্ধকার ঘড়ির দিকে তাকিয়ে আছে, যেন সে দেখতে পাচ্ছে ঘড়ির সব সংখ্যা কাঁটা ওই অন্ধকার ভেদ করে। ঢং ঢং করে 12টার শেষ ঘন্টা পড়া থামতেই আবার এক প্রচন্ড জোরে বাজ পড়ল বাইরে। আর তারপরই কাঠের দরজা থেকে বৃষ্টি আর ঝড়ের শব্দ ছাপিয়ে একটা শব্দ বেরিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। তীর ছোঁড়া ধনুকের জয়ের মতো লাফিয়ে উঠল কৌশল আর রঘু দুজনেই। আবার শব্দ। কে? রঘু চিৎকার করে উঠল, কিন্তু কোনো প্রত্যুত্তর এলো না দরজার ওপার থেকে। শুধু ঝড়ের শোঁ শোঁ শব্দ আর ক্রমাগত বাজ পড়ার শব্দ। রঘু ধীর পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। ঝড়ের বেগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কৌশলের বুকের ভেতরের ঝড়। ওরা কি চলে এলো? ঠোঁটের ফাঁকে শব্দগুলো বিড় বিড় করে বেরিয়ে এলো আপনা থেকে। দরজা খোলার আগে রঘু একবার ঘাড় ফিরিয়ে দেখল কৌশলের দিকে। রঘুর মুখের দিকে তাকিয়ে চমকে উঠল কৌশল। এই আধো অন্ধকারেও রঘুর চোখের ভয়টা দেখতে পাচ্ছে সে। সেই পরিচিত ভয়টা যা ছেলের কাছে গেলে পায় রঘু। ছিটকিনি খুলে একটা হ্যাঁচকা টান মেরে সদর দরজাটা খুলতেই এক দমকা ভিজে হাওয়ার স্রোত রঘুকে ভিজিয়ে দিল অর্ধেক। কিন্তু সাথে সাথে ভয় পেয়ে ছিটকে দরজা থেকে কিছুটা ভেতরে সরে এলো। শোঁ শোঁ শব্দে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে, আর সেই সঙ্গে ঝমঝম বৃষ্টির শব্দ। কিছু দেখা যাচ্ছে না বাইরে, শুধু প্রকৃতির বিধ্বংসী তাণ্ডব লীলার শব্দ শোনা যাচ্ছে।
ঠিক এমন সময় বাইরেটা বিদ্যুতের রূপলি আলোয় যেন ফের ঝলসে উঠল। আর তখনই দেখা গেল দরজার বাইরে দুটো কালো ছায়া দাঁড়িয়ে। কে কে দাঁড়িয়ে আছো ওখানে? কথাটা বলতে গিয়ে ভয়ে কেঁপে উঠল রঘুরাজনের গলা। একটা ছায়ামূর্তি ঘরের মধ্যে ঢুকে পড়ল হঠাৎ। মোমবাতির আলো ক্ষীণ, কিন্তু বোঝা যাচ্ছে সামনের জন আর কেউ নয়, মুরাইয়া। ভিজে সপ করছে গোটা কাপড় জামা। ভিজে কাপড়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মুরাইয়া কোনো রকমে বলে উঠল, আত্মিকে উনি এসেছেন, উনি এসেছেন। আমি ওনাকে আপনার কথা বলতে উনি এসেছেন নিচে। আমি ওনাকে আনতে পেরেছি। কথাটা শেষ করবার আগেই রঘু আর কৌশল দেখল মুরাইয়ার পেছনে আর একটা লম্বা শরীর অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো, আর সাথে সাথে সারা ঘরে ছড়িয়ে পড়ল হালকা কর্পূরের গন্ধ। কিন্তু মোমবাতির আলোয় লোকটিকে দেখে ভয়ে কেঁপে উঠল কৌশল। এক অশীতিপর বৃদ্ধ, লম্বা শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে, কারণ পিঠে মস্ত কুঁজ। মুখ আধো অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরে নানা রকম উল্কি। লোকটির মাথায় সদ নিচের দিকে ঝোঁকানো, আর বিড় করে আলতো সুরে বেরিয়ে আসছে এক অজানা ভাষায় মন্ত্রপাঠ। পিঠের কুঁজ সামলানোর জন্য বাঁ হাতে একটা বাঁকানো লাঠি ধরা, ঠিক যেন সর্পদণ্ড। আর তখনই মোমবাতির আলোয় দেখা গেল অঘোরী সাধুর হাতের নখগুলো এত বড় বড় যে বেঁকে চরকির মতো ঘুরে গিয়েছে। মাথার জটা পর্বতের মতো চূড়ো করে বাঁধা, গলায় হাতের কবজিতে বাজুতে নানা রকম রঙিন পুঁতি আর রুদ্রাক্ষের মালা। কোমরে নেংটির মতো এক টুকরো কাপড় কোনো রকমে লজ্জা নিবারণের জন্য ঢাকা, তাও ভিজে একসা। সারা শরীর থেকে জলের ফোঁটা ঝরে ঘরের কাঠের মেঝে ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ মুরাইয়ার কি একটা মনে হতেই চোখ পড়ল রঘুর অন্ধকার ঘনিয়ে আসা মুখের দিকে। সে বুঝতে পারছে আন্না এই লোকটিকে যত দেখবে ততই সারা শরীরে রাগ জমে উঠবে। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সে জানে রঘুর ঘাড় চোয়াল শক্ত হয়ে উঠেছে। নাকের পাতা প্রবল রাগে ফুলে ফুলে উঠছে। কিন্তু সত্যি কি তাই হবে? এত কিছুর পরেও কৌশল গিয়ে মুরাইয়াকে জড়িয়ে ধরল। তুই এসেছিস? এত ঝড় জলেও তুই এসেছিস? আমি ভাবলাম তুই হয়তো আর আসবি না। শুধু আমি আসিনি আত্মিকে, বাবাকেও সাথে এনেছি। এই দেখুন। কথাটা বলেই পেছন ঘুরে মুরাইয়া সাধু বাবাকে প্রণাম করল। কৌশল কিছু বলতে যাবে, তার আগেই দেখল সাধু বাবা ঠুক ঠুক করে লাঠি ঠুকে রঘুর দিকে এগিয়ে যাচ্ছে। ভয় পেয়ে মুরাইয়ার হাত চেপে ধরল কৌশল। মুরাইয়া নিজেও ভয় পেয়েছে। সে নিজে সাক্ষী সেই ভয়ঙ্কর অশান্তির। রামাকে নিয়ে কি ভয়ঙ্কর অশান্তি আন্না আর আত্মিকের মধ্যে। কিন্তু সবকিছুই ঠিক চলছিল। কত ভালোবাসা ছিল এদের মধ্যে। আন্না যতই কড়া মানুষ হন না কেন, আত্মিকে তার রামাকে চোখে হারান। কিন্তু আজ সেই দিনটা আজও স্পষ্ট মনে আছে। যবে থেকে এসব শুরু হলো, দিনটা ছিল রামার জন্মদিনের পরের দিন সকালে। আত্মিকের কথা মতো ঘুম থেকে ডেকে তুলতে যেই রামার ঘরের দরজাটা ঠেলেছে, 10 বছরের ছেলেটাকে দেখে
আঁতকে উঠেছিল মুরাইয়া। কি ভয়ঙ্কর ভাবে বিছানায় উবু হয়ে নোংরা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো মুখে ঠুসছিল আর গোঁ গোঁ আওয়াজ করছিল। রামার এই রূপ সে এর আগে দেখেনি। চোখে মুখে ভয়ানক হিংস্রতা। একটা 10 বছরের বাচ্চার ওই রূপ দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল তার। সেদিন সেই এঁটো কাটা খেয়ে সকলকে অবাক করে দিয়ে একদম সাধারণ আচরণ করেছিল রামা। এমন ভাব করেছিল যেন কিছুই হয়নি। আন্নার মনে হয়েছিল রামা যা করেছিল তা ছেলে মানুষের বশে করেছিল, কিন্তু আত্মিকে আর তার তা মোটেও মনে হয়নি। একটা ভয়ঙ্কর অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে এই পরিবারকে কেন্দ্র করে। সেটা শুধু মুরাইয়া নয়, কৌশলও ভালোই বুঝতে পেরেছিল, কিন্তু মুখে প্রকাশ করতে পারেনি কেউ। তার একটাই মাত্র কারণ, আর সেটা হলো রঘু। রঘুরাজের নিজে কোনো অতিপ্রাকৃত ভৌতিক অলৌকিক কিছুই বিশ্বাস করে না। শুধু বিশ্বাস করে না তা নয়, তার পরিবারের কেউ এই নিয়ে মাতামাতি করলে ভয়ঙ্কর অশান্তি করে। তার মতে এসব অন্ধবিশ্বাস, কুসংস্কার, বুজরুকি, লোক ঠকানো ছাড়া আর কিছুই নয়। অশিক্ষার ফলেই এসবের জন্ম হয়। তাই এ বাড়িতে থাকতে হলে এসবে বিশ্বাস করা বন্ধ করতে হবে। কৌশল নিজে শিক্ষিতা, সে নিজেও যে এইসব বিষয়কে গুরুত্ব দেয় তা নয়, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ইঙ্গিত দিচ্ছে এখানে কিছু এমন আছে যা সাধারণ নয়, কিছুতেই সাধারণ নয়। সারাদিন রামার আচরণে সেরকম কোনো পরিবর্তন দেখা না গেলেও পরবর্তী ঘটনা ঘটল ঠিক রাত্রি 12টায়। আর যা কেবল আত্মেগীর অমূলক সন্দেহকে স্থায়ী করে দিয়ে গেল না, বরং একটা চোরা ভয় আন্নার মনেও গেঁথে দিয়ে গেল। রাত্রি 12টা। সকাল থেকে প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে একটানা। থামবার কোনো লক্ষণ নেই। সকাল থেকে আন্না বেরোতে পারেনি, কিন্তু বিকেলে নদীর জলের সরেজমিনের জন্য এই প্রবল ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে বেরোতে হয়েছিল তাকে। কিছুক্ষণ আগেই ফিরে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আত্মেগী জোর করেও কিছু খাওয়াতে পারেনি তাকে, কেন কে জানে। মুরাইয়া ড্রয়িং রুমের সোফাতেই ঘুমোয়। কৌশল ওকে একটা ছোট ঘর দিয়েছিল, কিন্তু সে নিতে রাজি হয়নি। ঘুমিয়েই ছিল। একে ঠান্ডা, তাই আবার ঝড়। ঘুমটা ভালো ধরেছিল। ঠিক এমন সময় একটা কটু গন্ধ এসে ধাক্কা মারল মুরাইয়ের নাকে। আর ঠিক তারপরই একটা দমকা কনকনের শীতল বাতাসের ঝটকা ধাক্কা মারতেই ধরপড় করে উঠে বসল মুরাইয়া। প্রথমে তো বুঝতেই পারল না কি হয়েছে, কিন্তু দরজার দিক থেকে শোঁ শোঁ আওয়াজ আর কাঁটা দেওয়া শীতল বাতাস ভেসে আসতে বুঝতে পেরেই চমকে সদর দরজার দিকে তাকালো মুরাইয়া। আর তাকাতেই একটা কনকনের শীতল স্রোত বয়ে গেল শির দাঁড়া দিয়ে। এই শীতলতা বাইরের নয়, এই শীতলতা ভয়ের। সদর দরজাটা খোলা। বাইরে মুহুর্মুহু রূপলি বিদ্যুতের আলোকে ঝলসে উঠছে চারপাশ। আর তাতেই দেখা যাচ্ছে একটা ছোট কালো শরীর ওর দিকে পিছন করে দাঁড়িয়ে আছে সদর দরজার চৌকাঠের ওপর। রামা! প্রবল বিস্ময়ে মুরাইয়ার ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এলো শুধু এই শব্দ। কিন্তু এই বিচ্ছিরি গন্ধ কিসের? নাকে কাপড় চাপা দিয়ে কোনো রকমে আলোটা জ্বালাতেই জিনিসটা দেখতে পেল মুরাইয়া।
আর দেখেই ঘেন্নায় সারা শরীরটা গুলিয়ে উঠল তার। সিঁড়ি থেকে শুরু করে সারা ড্রয়িং রুমের মেঝেতে চাপ চাপ মল পড়ে আছে। বুঝল এসব রামার কাজ, কারণ দরজার কাছে দাঁড়ানো রামার পা বেয়ে তখনও নেমে চলেছিল মলের ধারা। একটা বমির দমক উঠে এলো মুরাইয়ার পেটের মধ্যে থেকে। দৃশ্যটা ভারী নোংরা, কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই দুর্যোগপূর্ণ রাতে অন্ধকার বৃষ্টির দিকে তাকিয়ে কি দেখছে রামা? রামা? একটা অজানা আতঙ্কে বুক ডিপ ডিপ করছে তার। দাদা বৌদিকে ডাকা দরকার। আন্না, আতিকে! সিঁড়ির কাছে দাঁড়িয়ে কোনো রকমে চিৎকার করে উঠল সে। শুনতে পেল না বোধ হয়, আবার ডাকলো, আতিকে, জলদি নিচে নেমে এসো। খুট করে ওপরের ঘরে আলো জ্বলার শব্দ। ওই তো আলো জ্বলছে। মুরাইয়ার ডাক শুনে কৌশল সিঁড়ির মুখে ধরপড় করে নেমে এলো। পেছন পেছন রঘু। কিছু বলতে হলো না তাদের। ওরা দেখতে পেয়েছে দরজা খুলে দাঁড়িয়ে থাকা রামাকে। রামা কি করছে ওখানে? বিস্ময়ে বড় বড় হয়ে গেল রঘুর ঘুম জড়ানো চোখ জোড়া। কৌশলের মুখে একটা ভয় ধীরে ধীরে ছায়া ফেলছে। সে সাবধানে পা ফেলে ছেলের দিকে এগিয়ে যাচ্ছে। সারা রুমে নোংরা ছড়ানো। রামা, এদিকে আয়। কি করছিস ওখানে? দরজা বন্ধ কর। কৌশল কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে ছেলের দিকে, কিন্তু পৌঁছতে পারল না। তার আগেই ফট করে রামা ঘুরে দাঁড়ালো কৌশলের মুখোমুখি, আর সাথে সাথে দপ করে নিভে গেল গোটা ঘরের আলো। কিন্তু ততক্ষণে যা দেখার দেখে নিয়েছে মুরাইয়া। ভয়ঙ্কর ভাবে লম্বা হয়ে গেছে রামার মুখটা, যেন চোয়াল ধরে টেনে লম্বা করে দিয়েছে। আর রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে চোখের তারা। ভয়ঙ্কর ভাবে বেরিয়ে হিংস্র হয়ে উঠেছে 10 বছরের বাচ্চার মুখটা। একে এ তো রামার মতো দেখতে, কিন্তু রামা নয়। একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো কৌশলের গলা চিরে। আলোটা নিভে যেতেই গোটা ঘরে ঘুটঘুটে অন্ধকার। শুধু বাইরের রূপলি নীলাভ আলো। অন্ধকার এক মুহূর্তের। পরক্ষণেই চলে এলো কারেন্ট, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দরজা ফাঁকা, রামা নেই। দরজার পাল্লাটা কেবল দুলে দুলে উঠছে প্রবল ঝোড়ো হাওয়ায়। এক মুহূর্ত দেরি না করে টর্চ হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল রঘু। পেছনে পেছনে কৌশল বেরোতে যাচ্ছিল, কিন্তু মুরাইয়া বাধা দিয়ে তাকে বলে উঠল, আতিকে, আপনি থাকুন, আমি যাচ্ছি। কথাটা বলেই চোখের নিমেষে বাড়ি থেকে বেরিয়ে এলো মুরাইয়া। আর এসেই বুঝতে পারল কি ভয়ঙ্কর প্রলয় তাণ্ডব চলছে বাড়ির বাইরে। প্রবল ঝড় আর ভয়ঙ্কর বজ্রপাত, আর সেই সাথে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে চোখ ভালো করে মেলা যায় না। অনেক কষ্টে মুরাইয়া দেখবার চেষ্টা করলো একটা টর্চের আলো দুলতে দুলতে সামনের দিকে এগিয়ে চলেছে সেই ঝড়ের মধ্যে। মুরাইয়া বুঝল ওটাই রঘু। সে ওই আলো অনুসরণ করে সামনের দিকে ছুটতে লাগলো, কিন্তু ঝড়ের গতিতে সামনের দিকে খুব ভালো এগোনো যায় না। বেশ কিছুক্ষণ পর দেখতে পেল রঘুর টর্চের আলো হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পাড়া শেষ হয়ে দুদিকে ঘন বন শুরু হয়েছে। প্রবল ঝড়ে দুদিকের গাছপালাগুলো ভয়ঙ্কর ভাবে দুলছে। যে কোনো মুহূর্তে মাথায় ডাল ভেঙে পড়তে পারে।
কিন্তু তবুও আলো লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেল মুরাইয়া। ওই তো রঘু দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। মুরাইয়া পিছন থেকে চিৎকার করে উঠল, আন্না, আন্না, আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনার। কথা শেষ করতে পারল না সে। ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে সারা শরীর যেন পাথর হয়ে গেল তার। রঘুরাজনের হাতের আলো সামনের দিকে পিচের রাস্তার উপরে পড়েছে, আর সেটা পড়েছে রামার চিত হয়ে শুয়ে থাকা শরীরের উপর। হ্যাঁ, রামা মাঝ রাস্তার উপরে পড়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে, যেন চিত হয়ে শুয়ে মন্ত্রপাঠ করছে। ভীত মুরাইয়া যেই ছুটে যাবে রামার কাছে, অমনি রঘু তার হাত টেনে ধরল। মুরাইয়া অবাক, কি হলো? আর তখনই রঘু টর্চের আলোটা ধীরে ধীরে রামার থেকে সরিয়ে খানিকটা উপরে তুলল। জিনিসটা এতক্ষণ নজরে পড়েনি মুরাইয়ার। একদল অঘরী সাধু পথ আটকে দাঁড়িয়ে, রঘুর টর্চের আলো তাদের মুখের ওপর পড়ছে। হঠাৎ কি মনে হতেই চমকে উঠল সে। মুরাইয়া স্পষ্ট দেখতে পাচ্ছে অঘরী সাধুর মুখগুলো অস্বাভাবিকভাবে লম্বা, ঠিক যেন চিবুকটা টেনে বাড়িয়ে দেওয়া হয়েছে ছোটবেলায়। আর রক্তবর্ণের চোখের তারা। ঠিক একটু আগে রামার মুখের এমন পরিবর্তন সে দেখতে পেয়েছিল না। অঘরীর দল সংখ্যায় 7 জন, প্রত্যেকের পোশাক একই, গলায় মানুষের হাড় ঘষে বানানো পুঁতির মালা, সারা শরীরে উল্কি, মাথার জটা মাটিতে লুটোচ্ছে, এক হাতে ত্রিশূল, অন্য হাতে নরকরটি। চোখে মুখে একরাশ ঘৃণা নিয়ে তারা তাকিয়ে আছে রঘুর দিকে। ভয় পেয়ে পিছিয়ে গেল মুরাইয়া। কারা এরা? দলের একদম সামনে যেই অঘরীটি দাঁড়িয়েছিল, সে ধীরে ধীরে নরকটি সমেত হাতটি রঘুর দিকে নির্দেশ করে গর্জন করে উঠল। বজ্রগর্ভ মেঘের থেকেও সেই ডাক ভারী। ফিরিয়ে নিয়ে যা তোর ছেলেকে। আজ নয়, এখন নয়, এর সময় এখনো আসেনি। যেদিনের সময় হবে সেদিন চাইলেও একে ফেরত পাবি না। যা, এখন নিয়ে যা। সাথে সাথে একটা জোরে বাজ পড়ল খুব কাছেই কোথাও। প্রচন্ড আলোয় চোখ ধাঁধিয়ে গেল রঘু আর মুরাইয়ার, কিন্তু তা এক মুহূর্তের জন্য। চোখ খুলেই ওরা অবাক, আর সেই অঘরী সন্ন্যাসীদের দলকে দেখা গেল না। প্রায় ঘন্টা খানেক পর কৌশল দেখল বাড়ির দরজায় রঘু অচৈতন্য রামাকে পাঁজা কোলা করে নিয়ে হাজির হয়েছে, পেছনে পেছনে মুরাইয়া। পরে গোটা ঘটনাটা মুরাইয়া কৌশলকে জানাতেই কৌশলের বুকের ভেতরটা যেন ভয়ে আতঙ্কে খালি হয়ে গেল। সে বুঝতে পারল সে যা সন্দেহ করেছিল তাই ঠিক। তাছাড়া রমাকে সে নিজে দেখেছে। রঘু যতই কৌশলকে বোঝানোর চেষ্টা করুক না কেন, এটা রামার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়, কিন্তু কৌশল তা মানতে নারাজ। কৌশল বারবার রঘুকে বুঝিয়েছে যে এরকম কাণ্ড কখনোই মানসিক বিকৃতির হতে পারে না। ততই নিজের জেদে বেঁকে বসেছে রঘু।
চোয়াল শক্ত করে তীব্র অশান্তি করে গেছে কোশলের সঙ্গে। কিছুতেই রামার চিকিৎসার জন্য কোনো তান্ত্রিক ওঝাকে সে এই বাড়িতে ঢুকতে দেবে না। সে শুধু বৃষ্টি কমবার অপেক্ষা করছে। বৃষ্টি কমলেই সে রামাকে শহরে ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে। কিন্তু কৌশল বুঝতে পারল রঘু কোনো কিছু নিয়ে ভেতরে ভেতরে ভয় পেয়েছে। শুধু প্রকাশ করবে না বলেই এই মিথ্যে অশান্তিটা করে চলেছে। অশান্তি যখন ভয়ঙ্কর তুমুল আকার ধারণ করেছে, ঠিক তখনই তৃতীয় ঘটনাটা ঘটল, যা রঘুর জেদ, বোধ, বুদ্ধি সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিল। তৃতীয় ঘটনাটা ঘটল দুদিন পর দুপুরবেলা। ইতিমধ্যে রামা আরো ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটিয়েছে, যেমন নিজের হাতে পায়ের মাংস দাঁত দিয়ে কামড়ে ক্ষতবিক্ষত করা, বমি করে সেই বমি তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, সারাক্ষণ উলঙ্গ হয়ে ঘরের মধ্যে হেঁটে বেড়ানো, বিছানায় পদ্মাসনে বসে মাথা শরীর ঝাঁকিয়ে অবদ্ধ ভাষায় চোখ উল্টে মন্ত্রোচ্চারণ করা, আর ঘরের সবকটা সাদা দেওয়াল জুড়ে একটা বিশেষ নকশা কালো পেন্সিল দিয়ে অজস্রবার এঁকে রাখা। রঘু আর কৌশল কেউই বুঝতে পারে না এই নকশার অর্থ কি। ডাক্তার তো মানসিক রোগী ভেবেই বসে আছে রামাকে, কিন্তু মুরাইয়া তো এই নকশা দেখে কিছুতেই স্থির থাকতে পারে না। সে এই নকশা এর আগেও কোথাও একটা দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না কোথায় দেখেছে। হেডকোয়ার্টার থেকে খবর এসেছে এলাকা খালি করে দেওয়ার জন্য। ভয়ঙ্কর বৃষ্টিতে পার্বত্য এলাকায় বড়সড় ধস নামতে পারে। ইতিমধ্যে 2-3 জায়গায় হড়কা বানে একাধিক আদিবাসী জনপদ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বাকি গ্রামগুলো খালি করতে হবে। গ্রাম খালি হলে অফিসার পাড়াও খালি করে দিতে হবে, কারণ টানা বৃষ্টিতে নদীতে জল ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। অত্যধিক জলের চাপ কংক্রিটের বাঁধ হয়তো সামলে নেবে, কিন্তু বাঁধের বাঁদিকের পাহাড়ের অবস্থা খুব একটা ভালো নয়। ল্যান্ডস্লাইডিং হলে কংক্রিটের দেওয়াল হুড়মুড় করে ধসে পড়বে, আর একবার সেই বাঁধ ভেঙে গেলে লক্ষ লক্ষ কিউসেক জল সুনামির আকারে পুরো এলাকা ভাসিয়ে নিয়ে যাবে। কোনোভাবে যদি সময়ের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে পুরো এলাকা বন্যার গ্রাসে চলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে পুরো তীরথাল্লি। রঘু দুপুরের খাবার খেতে বাড়ি এসেছে। মুরাইয়া ধীরে ধীরে আন্নাকে সব খাবার বেড়ে দিচ্ছে। খাবার দিতে দিতে আর চোখে রঘুকে দেখে নিল সে। নিচের দিকে মুখ করে রঘু নিঃশব্দে হাতের গ্রাস শেষ করছেন, কিন্তু মুরাইয়া জানে আন্নার মাথার ভেতরে বাইরের ঝড়ের থেকেও বিধ্বংসী প্রলয়ঙ্কর ঝড় বয়ে চলেছে। কাল রাতের প্রবল অশান্তির পর আন্না আর আত্মিকের মধ্যে কথা বন্ধ। দুজনের কেউই দু চোখের পাতা এক করতে পারেনি। আত্মিকে উপরে রামার কাছে আছে। মুরাইয়ার অনেক উপরোধ অনুরোধেও কিচ্ছুটি দাঁতে কাটেনি। মুরাইয়া দেখল রঘু খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে উঠে পড়ল। রামা কেমন আছে? শুয়ে আছে, তবে জ্বর বেড়েছে। কৌশল কি রামার কাছে? আপনি একবার উপরে যাবেন না? সময় পেলে দরকারি জিনিসগুলো গুছিয়ে রেখো, আমাদের এই এলাকা ছাড়তে হবে। কথাটা বলে যেই সদর দরজা ঠেলে চৌকাঠের বাইরে পা রাখল রঘু, অমনি দোতলার ঘর থেকে কৌশলের আর্তনাদ ভেসে এলো। চমকে উঠল ওরা দুজনে। এক মুহূর্ত দেরি না করে ওরা দুজনেই ছুটল দোতলার ঘরের দিকে। আর ঢুকতেই বিস্ময়ে আতঙ্কে ওদের মুখ হাঁ হয়ে গেল। মুরাইয়া দেখল
ঘরের এক কোণে দাঁড়িয়ে কোশল কাঁপতে কাঁপতে আর্তনাদ করে চলেছে ভয়ঙ্করভাবে। আর বিছানা থেকে 2-3 ফুট ওপরে শূন্যে ভেসে থাকা রামার ছোট্ট ঘুমন্ত শরীরটা কোনো এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি কাপড় নিংড়ে নেওয়ার মতন করে পাকাচ্ছে। হ্যাঁ, ঠিক দেখছেন, শূন্যে ভাসছে রামার শরীর। শুধু ভাসছেই না, সেই সঙ্গে কি ভয়ঙ্করভাবে মোচড় খাচ্ছে। রঘু এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে পড়ল রামার ছোট্ট শরীরটার উপরে। তারপর সমস্ত শক্তি প্রয়োগ করে বিছানায় চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর মোচড় কিছুতেই থামাতে পারছিল না রঘু। মুরাইয়া যা দেখলো একটু আগে, তাতে তার বোধ বুদ্ধি কিছুই কাজ করছে না। সে শুধু দেখতে পাচ্ছে আত্মিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে চিৎকার করছে, আর আন্না প্রবল শক্তি দিয়ে চেষ্টা করছে যাতে রামার শরীরটা বিছানার মধ্যে স্থির রাখা যায়। আর ঠিক এমন সময় একটা প্রবল ধাক্কা। রঘু কাগজের বলের মতো ছিটকে পড়ল বাঁ দিকের কাঠের দেওয়ালে। মাথায় চোট পেয়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল রঘু, কিন্তু সেদিকে দৃষ্টি নেই মুরাইয়ার। ঘরের ভেতরে সব আলো একসাথে ভয়ঙ্করভাবে জ্বলছে, নিভছে। কাঁচের পাল্লা খুলে ঘরের মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। হঠাৎ বিছানার ওপরে লম্বালম্বি দাঁড়িয়ে পড়েছে রামার ঘুমন্ত শরীরটা। বোঝাই যাচ্ছে রামার শরীর তার আর আয়ত্তে নেই। কোনো ভয়ঙ্কর অপশক্তি গ্রাস করেছে রামার শরীর। হাত পাগুলো মুচড়ে মুচড়ে উঠছে থেকে থেকে। আর তারপরেই ভক ভক করে কাদার মতো বিশ্রী কটুগন্ধযুক্ত কালো কালো পাঁকের মতো জিনিস বমির আকারে বেরিয়ে এলো রামার মুখ থেকে। উফ, কি ভয়ঙ্কর গন্ধ! জামা কাপড়, শরীর, বিছানা, ঘরের মেঝে সব ভরে যাচ্ছে এক এক করে। মুরাইয়া, ডাক্তার, এখনই! হঠাৎ রঘুর গম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠে রঘুর দিকে তাকালো মুরাইয়া। ধাক্কা লেগে আন্নার কপাল ফেটে গিয়ে রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার দৃষ্টি নেই। ডাক্তার ডাকো এখনই! রঘু চিৎকার করে উঠতেই মুরাইয়া এক মুহূর্ত দেরি না করে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তাকে ডাক্তার থিরুবাণীকে ডাকতে হবে। তিনি পাড়ার একদম প্রথম বাড়িতে থাকেন। সে ভালো করেই জানে রামাকে ডক্টর থিরুবাণী কেন, আর কেউই সারাতে পারবেন না। কোনো হাসপাতাল সারাতে পারবে না, কোনো ওষুধ সারাতে পারবে না, কিন্তু আন্নার নির্দেশ, তাকে তা পালন করতেই হবে। মুরাইয়া ছুটে নেমে এলো ড্রয়িং রুমে। এক মুহূর্ত দেরি নয়। সদর দরজার বাইরে ছাতাটা পড়ে আছে, কিন্তু এত ঝড় বৃষ্টিতে ছাতা কোনো কাজে দেবে কি? তার থেকে ভিজতে ভিজতে ছুট লাগাবে সে। ভাবতে ভাবতে লনে নেমে এসেছে মুরাইয়া, আর তখনই জিনিসটা তার নজরে পড়তেই বুকটা এক নিমেষে খালি হয়ে গেল প্রবল আতঙ্কে। একে মেঘলা আকাশের অন্ধকার, তার উপরে ঝড় বৃষ্টিতে চারিদিক সাদা হয়ে আছে। কিন্তু মুরাইয়া স্পষ্ট দেখল 3 জন অঘরী সন্ন্যাসী তাদের লনের এক কোনায় বড় একটা লোহার দোলনা ছিল, তার উপরে বসে বসে এক অঘরী দোলনায় দুলছে। হ্যাঁ, এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেই আর একজন পদ্মাসনে বসে আছে তার পায়ের কাছে, আর একজন হাতে ত্রিশূল আর নরকরটি নিয়ে তাদের পাশেই দাঁড়িয়ে। 3 জন পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে চোখের দৃষ্টিতে আছে ভয়ঙ্কর অন্তর্ভেদী ক্ষমতা আর নারকীয় ক্রূরতা। অনেকক্ষণ সেই চোখ জোড়ার দিকে তাকালে আপনা হতেই বুকের ভেতরটা অজানা এক ভয়ে কেঁপে ওঠে। এদের চিনতে পেরেছে মুরাইয়া। এদের শয্যা অন্য অঘরীদের থেকে এতটাই আলাদা যে এদের ভোলা সহজ নয়। এরাই সেই রাত্রে রাস্তার উপরে দাঁড়িয়েছিল। এরাই আন্নাকে সেদিন কিছু বলেছিল। মুরাইয়া বোঝেনি।
আর তখনই এদের শরীরের উল্কিটা নজরে এলো তার। আর সাথে সাথে মেরুদণ্ড দিয়ে একটা কনকনে শীতল স্রোত বয়ে গেল। প্রবল ঠান্ডা, ঠান্ডা জলের ফোঁটা তাকে বহু আগেই ভিজিয়ে দিয়েছে, কিন্তু এই কনকনে স্রোত ঠান্ডার নয়, ভয়। মুরাইয়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটল ডাক্তারের ঘরের দিকে। সে জানে ডাক্তারকে নিয়ে ফিরে আসলেও সে এদের দেখা পাবে। আর ঠিক তাই। কিন্তু এ কি, সংখ্যায় আরো দুজন বেড়েছে, কিন্তু সেই দুজন লনের মধ্যে ঢোকেনি। গেটের দুদিকে প্রহরীদের মতো দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তার থিরুবানি ওদের দেখতে পেলেন না নাকি? না হলে এমন নির্লিপ্তভাবে বাড়ির মধ্যে ঢুকে গেলেন কিভাবে? কতক্ষণ আছে এরা লনের ভেতরে? দাদা কি এদের দেখতে পাননি? অসম্ভব ভয় করছে মুরাইয়ার। এরা কারা? কি চায়? কি চায় ওদের থেকে? মুরাইয়া মাথা নিচু করে ভেতরে ঢুকে পড়ল। সে জানে 5 জোড়া চোখ আগের মতোই অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে। ততক্ষণ তাকিয়ে থাকবে যতক্ষণ না সে ঘরের ভেতর ঢুকে পড়বে। অন্য সময় হলে কেউ বাড়ির পরিধিতে এমন করে ঢুকে পড়লে ও তুলকালাম বাঁধাতো, কিন্তু কেন কে জানে ও পারছে না। একটা ভয়ঙ্কর ভয় নাগবাসের মতো তাকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরছে। ও স্পষ্টতই বুঝতে পারছে রামার সাথে যা হচ্ছে তার পেছনে এরাই আছে। তা না হলে এদের সারা শরীরে উল্কির যে নকশা আছে, সেই নকশাটাই রামা কেন নিজের ঘরের দেওয়ালে জুড়ে এঁকে রাখবে? এতক্ষণে মনে পড়ল কেন বারবার দেওয়াল জুড়ে রামার আঁকা নকশাগুলো এত পরিচিত লাগছিল তার। সেদিন রাত্রে ওদের শরীরের ওপর যখন আন্নার টর্চের আলো নিবন্ধ ছিল, তখনই সে নকশাগুলো দেখেছিল, শুধু মনে করতে পারছিল না। এই যা। দোতলার রামার ঘরে ঢুকে মুরাইয়া দেখতে পেল রামা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। আলোর দপদপানি একদম নেই। জানালার পাল্লাগুলো টেনে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের ময়লা আবর্জনা ইতিমধ্যেই পরিষ্কার করে ফেলা হয়েছে। বিছানার চাদর রামার পোশাক আন্না দক্ষ হাতে পাল্টে ফেলেছে অতি ঝটপট। রামাকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ডাক্তার থিরুবানি বয়স্ক আর এলাকার যথেষ্ট অভিজ্ঞ ডাক্তার, কিন্তু রামার সিমটম দেখে তার কপালেও ভাঁজ পড়ল। কিছুতেই তিনি বুঝতে পারছেন না রামার সাথে কি হচ্ছে। ওদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে রামার শরীরের অবস্থা ভয়ঙ্কর অবনতির দিকে। পালস রেট ভয়ঙ্করভাবে কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ছেলেকে এখানে ফেলে রাখা ঠিক হবে না। মানেটা আমিও ঠিক বুঝতে পারছি না স্যার। মানে হঠাৎ করেই পালস রেটটা কমে গেল, কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না। 2 দিন আগে আমি শহরের হসপিটালে বলেই রেখেছিলাম আপনার ছেলের কথা। আপনি এখনই চলে যান, আর দেরি করবেন না। কোনো হসপিটাল, কোনো ডাক্তার আমার ছেলেকে ভালো করতে পারবে না রঘু। তুমি যতই চেষ্টা করো রঘু, এসব ডাক্তার, বুদ্ধি, হসপিটালে আমার ছেলে ভালো হবে না। আমার ছেলে ভালো হবে না। আমার ছেলে ভালো হবে না। এসব কি বলছো কি কৌশল? তুমি একটু আগে নিজের চোখে দেখেছো রঘু, রামার কি অবস্থা সেটা নিজের চোখে দেখেছো।
তারপরেও তুমি ডাক্তার ডাক্তার করছো? ওঝা ডাকো, গুণিন ডাকো, সাধু সন্ন্যাসী ডাকো, মেডিসিন দিয়ে আমার ছেলে সারবে না রঘু, মেডিসিন দিয়ে আমার ছেলে সারবে না। ডক্টর, আমি রেডি। ছেলেকে আমি এখনই নিয়ে যাব। মুরাইয়া, তুমিও যাবে, তৈরি হও। বৌদিও সঙ্গে যাবে, ওকে বলে দাও। কথাটা বলেই ডক্টরকে নিয়ে বেরিয়ে গেল রঘু। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়ল কোশল। মুরাইয়া ছুটে গিয়ে কোশলকে জড়িয়ে ধরল। আত্মেগীর কান্না দেখে বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে মুরাইয়ার। কিন্তু হঠাৎ বিদ্যুৎ ঝিলিকের মতো একজনের কথা মাথায় আসতেই মুরাইয়া বলে উঠল, আমি একজনকে চিনি আতিকে। আমাদের গ্রামের সকলেই তাকে খুব মান্যি করে। একজন খুব বড় অঘরী, বাবা কালা ভৈরব। অঘরী? না না, তুই দেখছিস না অঘরী আমার রামার কি সর্বনাশ করলো? না না, কোনো অঘরী না, কোনো অঘরী না। ওরা ওরা সর্বনাশ করে দেবে, আমার কোল খালি হয়ে যাবে মুরাইয়া। না আতিকে, সব অঘরী খারাপ হয় না। বাবা কালা ভৈরব অঘরী হলেও খুব ভালো মানুষ, প্রচন্ড ক্ষমতা তার। তিনি আসলে কিছু না কিছু একটা উপায় ঠিক বের করবেন। কিন্তু রঘু, ও কি মানবে? আন্নাকে বলবেন আমি কাকার বাড়ি চলে যাচ্ছি। ডাক্তারের সাথে আন্না কথা বলছেন, এই সুযোগে আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারি আমি ফিরব। আন্নাকে বুঝিয়ে বলবেন। এটুকু আপনাকে করতেই হবে আত্মিকে। বাবাকে রাজি করিয়ে রাতের মধ্যে নিয়ে আসবো আমি। প্রবল ঝড়ের মধ্যে রঘু রাজানের জিপ তীব্র গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। গাড়ির চালক রঘু নিজে। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে গাড়ি চালাচ্ছে সে। যাকে সে জীবন বিপন্ন করে বাঁচিয়ে তুলেছিল, সেই মুরাইয়া যে তাকে এই বিপদের মধ্যে ফেলে কাকার কাছে চলে যাবে, একটুও ভাবতে পারেনি সে। পেছনের সিটে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে বসে আছে কোশল। এত বৃষ্টির মধ্যে বেশি দূর দৃষ্টি চলে না। পাকা রাস্তার উপর দিয়ে হু হু করে পাহাড়ি জল বয়ে চলেছে। চারিদিক বৃষ্টির ছিটে সাদা ধবধবে হয়ে গিয়েছে। খুব ভালো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেই রঘু বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছে। যে করেই হোক তাকে শহরে পৌঁছতেই হবে। রামার জীবন সে কিছুতেই নষ্ট হতে দেবে না। বেরোনোর সময় রঘু দেখেছে ছেলের শরীর নীল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, সেই ছেলেটিও? কথাটা মনে পড়তেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে চমকে উঠল রঘু। একজন অঘরী ঠায় দাঁড়িয়ে রঘুর দিকে তাকিয়ে আছে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে। গাড়ির গতি কমালো না সে, বরং বাড়িয়ে দিল। যে করেই হোক এই তালুকের সীমা সে পেরিয়ে যাবেই। সামনেই সরজু ব্রিজ, ওটা পেরোতে পারলেই চওড়া পাকা রাস্তা সোজা শহরে গিয়ে। এ কি আবার? হ্যাঁ, রাস্তার বাঁদিকে আবার একজন একই শয্যার অঘরী দাঁড়িয়ে ওর গাড়ির দিকে খড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝড় জল উপেক্ষা করে তারা যেন রঘুকে চোখে চোখে রাখার কাজ পেয়েছে। না, সে কিছুতেই থামবে না। এসব বুজরুকি সে কিছুতেই বরদাস্ত করবে না। মনে মনে নিজেকে বুঝিয়ে রঘু গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। কিন্তু ও কি? আরো একজন। আরো কিছুটা যাওয়ার পর আরো একজন অঘরী। বুকের ভেতরে ধুকপুকুনি বেড়েই চলেছে ধীরে ধীরে। কি চায় এরা? কৌশল পিছনের সিটে বসলেও অঘরীদের সে ভালোভাবেই দেখতে পেয়েছে। রঘু আজ পাচ্ছে, কিন্তু কৌশল অনেক দিন ধরেই এদের দেখতে পাচ্ছে নিজের চারপাশে। অনেক দিন ধরেই বুঝতে পারছে তাদের চোখে চোখে রেখেছে একদল অঘরী।
পাঁচিলের পেছনে, পেছনের বনে, লনে, বাড়ির আনাচে কানাচে, পাড়ার মোড়ে, সর্বত্র বিভিন্ন জায়গায় ওদের দেখতে পেয়েছে কৌশল। বলেনি কাউকে কিছু, না রঘুকে, না মুরাইয়াকে। আজ সে বাড়ি থেকে বেরোনোর সময়ও একদল অঘরীদের দেখেছে প্রবল বৃষ্টির মধ্যে লনে দাঁড়িয়ে থাকতে। ভয় পেয়ে চোখ নামিয়ে নিয়েছে কৌশল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওদের সেই ভয়ঙ্কর ক্রুদ্ধ শীতল দৃষ্টি দেখলে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। ঠিক এমন সময় ক্যাচ করে ব্রেক কষতেই চিন্তা ছিন্ন হলো কৌশলের, আর তীব্র গতিতে থাকা গাড়িটা জলের ওপর খানিকটা স্লিপ খেয়ে রাস্তার বাঁদিক ঘুরে একটু হেলে গেল। কি হলো? কৌশল যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। সামনের সিটে কপালের একদিকটা বেশ ভালোই জোরে ঠোকা খেয়েছে। স্টিয়ারিং চেপে রঘু কুকুরের মতো হাঁপাচ্ছে। একটু দম নিয়ে দরজা খুলে বাইরে নামতেই বুকের ভেতরটা খালি হয়ে গেল কৌশলের। জিপ গাড়ির কাঁচ বৃষ্টির জল লেগে আবছা, কিন্তু সে বুঝতে পারছে কিছু দূরে একদল লোক দাঁড়িয়ে পথের ওপরে, পথ আটকে। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন অঙ্কুর বরের কাহিনী অকাল মৃগয়া প্রথম পর্ব।